আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসি। এর আগে আমরা অনেকগুলো বিষয়ে কথা বললাম। যে বিষয়টি আসলে এসেছে, যেটা রিনোসেন্ট প্রিন্সরা যে কারণে স্বাক্ষর করেননি জুলাই সনদে, তার জায়গা থেকে সেই প্রেক্ষিতে একটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে স্বাধীনতার ঘোষণা যেটা এখন অ্যাড করা হচ্ছে, আগে ছিল না বলে ওনারা জাননেই, কিন্তু আরও কিছু বিষয় যেটা আসলে যেভাবে উপস্থাপিত হয়েছে, ওনাদের বক্তব্য হচ্ছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস সেভাবে দেয়া এটা বাংলাদেশ অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করছে এবং ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করছে। আপনি কি এই বিষয়টা আসলে লক্ষ্য করেছেন বা একমত? আমাদের মূল বিষয়টি যেটি ছিল যে এখানে আসলে এখানের যে একটা ভূমিকা, পটভূমি বা প্রেক্ষাপট লেখা হবে, এটা আসলে কতটুকু এটার সাথে দরকার, এটারও একটা বিষয় আছে। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, ঐক্যমত কমিশনের মূল যে বিষয়গুলোতে একমত হচ্ছে সেগুলোই তো একমত হতে অনেক সময় চলে গেছে একেবারে খুবই স্পেসিফিকভাবে। সেখানে আরও একটা বিষয় জোট করে এবং সেটা তো করছে মানে শেষের দিকে, একেবারে আমাদের শেষের দিকে। তো ফলশ্রুতিতে এই যে হুট করে যোগ করা প্রেক্ষা বা পটভূমি, এই প্রক্রিয়াটাই তাদের একটা আসলে সঠিকভাবে ছিল না। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, এখানের মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান, ভাই একটা বিষয় বলছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির একটা বিষয় আছে, সে কীভাবে দেখে। যেমন ওনারা যেটার জন্য বললেন যে মুক্তিযুদ্ধের মূলনীতির ক্ষেত্রে, সংবিধানের প্রথম যে মূলনীতি 4টা, সেটার ক্ষেত্রে তাদের একটা বড় আপত্তি ছিল যে টোটালি এই জায়গা থেকে। আবার সরকারের এই ঐক্যমত কমিশন প্রথম যে মূলনীতি দিছিল সেখানে বহুত্ববাদ দিয়েছিল, পরবর্তীতে অধিকাংশ দলের আপত্তিতে সেটি বাতিল করেছে এবং সেখানে তারা একেবারে মুক্তিযুদ্ধের যে 10 এপ্রিলের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের 3টির সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই 4টি বলছে যে থাকবে, সাথে অন্য যদি দলগুলো একমত হয় বা সেটার প্রেক্ষিতে করবে। তো ফলশ্রুতিতে যেহেতু মূলনীতি হিসাবে একেবারে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে মূলনীতিগুলা অ্যাড্রেস হয়েছে, ফলে একেবারে বেসিক যে পয়েন্টটা সেটা কিন্তু চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন 47, 52, বিশেষ করে 47-এর ক্ষেত্রে এখানকার দেখার দৃষ্টিভঙ্গিটা এক এক রকম। আপনি দীর্ঘ 16 বছর না, আপনি স্বাধীন বাংলাদেশে আসলে পুরো স্বাধীনতাটা শুরুই করা হয় যে 71 থেকে, যে 71 পূর্বে আসলে আর কোনো ইতিহাস ছিল না। আমি আপা আছেন, আপা হয়তো একটু নেগেটিভভাবে নিতে পারেন, যে দেখবেন বিএনপির যদি আপনি যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় তার প্রথম শুরুই হচ্ছে যে স্বাধীনতার ঘোষক, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা, এটাই যেন সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আপনি যদি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা, তার যে সংস্কার বা দেশের কে কর্মসংস্থান কিংবা হচ্ছে সাস্টেইনেবল করতে যে মানে যে এখন যে আলাপটা সবচেয়ে বেশি হচ্ছে, আদর্শিক আলাপের জায়গায় যে রাষ্ট্রকে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ করার, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। কিন্তু আলাপটা ওই জায়গা থেকে শুরু করে শুধুমাত্র স্বাধীনতা। ফলশ্রুতিতে এখানকার যে 47-এর ইতিহাস, আসলে এর আগে তো এখানে বলাও এক ধরনের ট্যাবুর মতো ছিল যে 47-এ যে আপনার যে একটা অথচ আমাদের এখানে লড়াইটা তো শুধু 47 না। আপনি যদি দেখেন এখানে 1500 শতকে স্বাধীন বাংলাদেশ সবচেয়ে স্বাধীন ছিল এবং এখানে সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ ছিল। এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, সৌদি বলেন, যে দেশে এখন আমরা যাওয়ার জন্য আমাদের জীবনের আরাধনা মনে করি, মানে একটা তো হচ্ছে আপনি ধর্মীয় কারণে যাচ্ছেন, কিন্তু আরেকটা তো হচ্ছে আপনি আপনার জীবিকার জন্য যাচ্ছেন। অথচ তাদেরকে হচ্ছে এখান থেকে হচ্ছে যারা ছিল তাদের থেকে উপঢৌকন পাঠানো হতো, তারা ওয়েট করতো যে বাংলা থেকে কখন হচ্ছে সেখানে উপঢৌকন যাবে। তো ফলশ্রুতিতে এই যে একটা স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ ভূখণ্ড, সেটা ব্রিটিশদের টানা 190 বছরের শোষণের মাধ্যমে সেটা গরিব হলো, এরপরে পাকিস্তান আন্দোলন হলো, দেন হচ্ছে মুক্তিযোদ্ধা। ফলে এই যে প্রিভিয়াস যে হিস্ট্রিগুলা, সেই হিস্ট্রিগুলা কেউ অ্যাড্রেস করে না। এবং এখানকার আপনি দেখবেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন আসলে সর্বোচ্চ এখানে, বা আপনার তার পূর্বে আন্দোলন আপনি সর্বোচ্চ দেখবেন যে কেউ শুধু প্রীতিলতার কথা বলে, ক্ষুদিরামের কথা বলে, কিন্তু সে শরীয়তুল্লাহ বলেন কিংবা হচ্ছে আপনার হচ্ছে তিতুমির সাজি শরীয়তুল্লাহ, এই আন্দোলনগুলোকে আবার অ্যাড্রেস করে না। ফলে হিস্ট্রিকে যে আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখা, এই জায়গা থেকে আসলে যদি আমরা একটা অন্তত ন্যূনতম কমন জায়গায় যদি আমরা নিজেরা দৃষ্টিভঙ্গিটা গড়ে করতে না পারি, ইতিহাসে আমরা দেখেছি যে হ্যাঁ, কিন্তু এই জায়গায় জুলাই সনদে এত দীর্ঘ পটভূমি তো রাখা একেবারেই সম্ভব না। আচ্ছা, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি যদি এখানে কিছু অ্যাড করতে চান, ফিল ফ্রি টু অ্যাড। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা দেখলাম যে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যেভাবে দক্ষিণ প্লাজার সামনে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে জুলাই যোদ্ধা নামে কয়েকশো ব্যক্তি আসলেন, তাদের মধ্যে সকলেই জুলাই যোদ্ধা ছিলেন কিনা, কারা ছিলেন এটা কিন্তু আমরা জানি না। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা বিক্ষোভ করছিলেন তারা অনেকেই কিন্তু
খুব অসংলগ্ন কথা বলেছেন, অনেকে প্রশ্নের উত্তর দিতে পারেনি, এরকমও আমরা দেখেছি। তো এই জায়গা থেকে এখন আমি একটুখানি উত্তরটা শুনে নিই আমি আদিবের কাছ থেকে, তারপর আমি আসছি যে এখন তো আপনাদের পক্ষ থেকে বিশেষ করে নাহিদ ইসলাম বললেন যে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে, কিন্তু তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন এটার। হ্যাঁ, তিনি মিসকোট করার কথাটাও উল্লেখ করেছেন এবং তিনি ডিটেইল ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি পাল্টা এখন বলছেন যে আসলে নাহিদ ইসলামকে ক্ষমা চাওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন। আপনার মন্তব্য শুনতে চাই আমি আদিব। প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন, আমরা তো বিগত 16 বছরের একটা ফেসিবাদ থেকে উঠে আসি এবং সেখানে আপনাকে জাস্ট একটু মনে করিয়ে দেই। সেটি হচ্ছে যে আপনি দেখেন বিএনপি হরতাল ডাকতো 14-13 দিকে, বাসপুরা তো হচ্ছে সংস্থা বা আওয়ামী লীগ, এরপর মামলা হয়তো মির্জা ফখরুলের নামে এবং এই মামলায় হচ্ছে ধরেন নাশকতা নামে মামলাগুলা দীর্ঘদিন তারা জেল খেটেছে এবং মামলার সংখ্যা বাড়তে বাড়তে 350-400 পর্যন্ত হচ্ছে গিয়ে ঠেকছে। বিষয়টি হচ্ছে যে দেখেন, এই যে পুরো একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম যেখানে ডক্টর ইউনূস তিনি আহ্বান করছেন সকল মানুষকে, তার মানে আপনি সাধারণ মানুষকে কিন্তু ইনভাইট করতেছেন, রাজনৈতিক দলগুলার স্পেশালি করছেন, কিন্তু এর বাহিরে সাধারণ জনগণ যায় এটা কিন্তু এক্সপেক্ট করছেন। প্রথমে ইংলিশে ইনভাইট করলেন, দেন বাংলায় করলেন, কিন্তু আমরা কিন্তু সেভাবে সাধারণ মানুষের আসলে সেভাবে কানেক্টিভিটিটা দেখিনি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই যে পুরো জুলাই সনদকে নিয়ে সরকারের যে সমন্বয়টা, এটা চরম অব্যবস্থাপনা এবং অদক্ষতার পরিচয় দিয়েছে এবং এই রাষ্ট্র যে এখন চলতেছে, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান আসলে সমন্বিতভাবে কাজ করছে কিনা এবং সরকারের মধ্যে থেকে একটা অংশ রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো সাবোটেজ করার প্রক্রিয়ায় জড়িত কিনা সেটা প্রশ্ন করার সুযোগ এসে। কারণ আপনি দেখেন, এই যে জুলাই যোদ্ধা যারা গিয়েছে আপনার সেখানে আতিক যারা খুবই ফ্যামিলিয়ার ফেস এবং অন্য অনেকেই ফ্যামিলিয়ার ফেস, এবং যারা গিয়েছে আমরা যেটুকু দেখলাম অধিকাংশই যারা জুলাইতে ফ্রন্টে আন্দোলন করেছেন এবং হচ্ছে অনেকের শহীদের বাবারা গিয়েছেন। আপনি দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা অনেক আগে থেকে, আমি প্রায় 3 মাস আগে একবার গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে এখানকার সকল রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে তো 100% পিপলের এখানে কনসেন্ট আসতেছে না। এখানে আমার এর বাহিরে শহীদ ফ্যামিলি, আহতদের মতামত, সিভিল সোসাইটি, পেশাজীবী সকলের একটা মতামত এবং সর্বোপরি জনগণের মতামতের জন্য গণভোটে আমাকে যেতেই হবে। কারণ আমি সকল দল মিললেও তো আমি 70% আমি কভার করবো না, 60%ও কভার করতেছি না। ফলে এখানে যেটা হলো যে আপনি দেখেন গণভোটে কি আপনি এভাবে মতামত আসলে নিতে পারবেন? গণভোটে সাধারণত আমরা দেখেছি হ্যাঁ না সেটার আলাদা পয়েন্ট আমি আসতেছি। এখানে যেটা হইলো যে জুলাই সনদকে আহতরা হচ্ছে তাদেরকে আগের দিন শাহবাগে তারা নিচ্ছে, তারা চাইলে রাতের ভিতর জিনিসটা সলভ করতে পারতো, তারা সেই জিনিসটা সলভ করেন না। একই কালারের যে টি শার্ট পরে আসলো 1000 বা 1500 লোক, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কি করে? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকেরাই কি চেয়েছিল যে তারা একেবারে ফটকের ভিতরে ঢুকে যাক, এরপরে আর্মিদের পিঠে তাকে বের করতে হবে, গুলি মারতে হবে, মামলা দিতে হবে 900 জনের নামে? তারা তো চাইলে ফার্মগেটই আটকিয়ে দিতে পারতো। যে মূল প্রোগ্রামটা মানে আপনার জিনিসটা হয়েছে কি, যেখানে ডক্টর ইউনূস বলবে সেখানে গিয়ে ধরেন তাদের মতে মানে অনাহুত কেউ ঢুকে পড়েছে, তাহলে আপনি তাকে রাতেই যখন অবস্থান করছে তখন আপনি যেতে দিলেন, ভাইয়া আপনি যেতে দিলেন, দেন হচ্ছে আপনি অ্যাকশনে আসলেন। এই যে এইটার ভিতরে অনেকগুলো পলিটিক্স। প্রথমত পলিটিক্সটা হচ্ছে আপনি দেখেন 2000 মানুষ যেখানে শহীদ হয়, মিনিমাম অনেক হাজার হাজার মানুষ যার সামনে মৃত্যু দেখেছে, নিজেরা ট্রমাটাইজ হয়েছে। এই যে যারা বৃহত্তর সংখ্যা ট্রমাটাইজড হয়েছে তাকে হচ্ছে রিকভারি করার থেকে রাষ্ট্রীয় চিকিৎসা মানে রিকভারি করার জন্য মেন্টাল যে সাপোর্ট, তার যে সামাজিক যে সাপোর্ট, সেই সাপোর্ট তো দূরের কথা, তাকে এখানে কেউ কোনো উচ্ছৃঙ্খল কেউ ঢুকে নেই, এটা আপনি কি করে নিশ্চিত হন? আপনি যে বলেন যে গোয়েন্দা সংস্থা ঢুকছে কি ঢুকছে না এটা তো রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। গোয়েন্দা সংস্থা বসে বসে করেটা কি? গোয়েন্দা সংস্থা বসে বসে রাষ্ট্রকে আরো আনস্টেবল করার কাজ করতেছে, তো সেটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব যে এখানে কিভাবে তারা আসলো। টি শার্ট বা হয়েছে, টি শার্টও তো রাষ্ট্রীয় সম্ভবত কোনো একটা প্রোগ্রামে জুলাই যোদ্ধাদের দেওয়া হয়েছে এবং জুলাই যোদ্ধাদের যে কার্ড আছে একটা জুলাই যোদ্ধারা জুলাই চেতনা থেকে একটা স্বাক্ষর অনুষ্ঠান তারা ভন্ডুল করতে যাবে, এটা আপনার মনে হয় না? তাদের দাবিটা যখন আদায় হয় না, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, শহীদের ফ্যামিলি 2 জন পরিবার করছে বা বক্তব্য দিচ্ছেন যে আমাদের রক্তের উপর জীবনের উপর দিয়ে যে অনুষ্ঠান, সেখানে আমাদের ন্যূনতম আমন্ত্রণ জানানোর হচ্ছে তারা সরকার থেকে প্রয়োজনীয়তা অনুভব করে না। ইভেন সবচেয়ে আরো আশ্চর্যের বিষয়, যেই সংগঠনের ব্যানারে
এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে হচ্ছে কোর্ডিয়ারলি সেই জায়গাটা তারা অ্যাকোমোডেট করে না। তো ফলশ্রুতিতে এইটা হচ্ছে সরকারের চরম অব্যবস্থাপনা এবং অদক্ষতা, এবং একই সাথে সরকারের ভিতর থেকে একটা অংশ চাইছিল যেন আপনারা কি আসলে এই যে কনভিন্স না সালাউদ্দিন আহমেদ যে এক্সপ্লেইন করেছেন বিষয়টা, আপনারা এটা কনভিন্স না? না কনভিন্স। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সালাউদ্দিন ভাইয়ের একটা বিষয় আমি এখানে খুব এটা আমি আজকে খুব স্ট্রংলি বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন সালাউদ্দিন ভাই এর আগে বক্তব্য দেন না, তিনি যখনই বললেন যে এখানের আওয়ামী লীগ দোসররা হচ্ছে, যারা আসছে তারা আওয়ামী দোসর হচ্ছে করতেছে, ফলে আপনি দেখবেন কাউকে যদি আপনি ভিলিফাই করতে চান, ভিক্টিমাইজ করতে চান, তাকে আপনাকে হচ্ছে একটা ব্লেম বা একটা ট্যাগিং করতে হবে। আপনি ওখানে জুলাই যোদ্ধার আমি ধরলাম ওখানে হয়তো 2-4 জন গেছে, সেটা তো দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু আপনি যখন এজ এ বড় আকারে বলেন যেখানে আওয়ামী লীগ দোসররা এই জিনিসটা ঘটিয়েছে, আমিও ধরে নিলাম আওয়ামী লীগ দোসররা ঘটিয়েছে, কিন্তু আপনি যখন এজ এ লার্জ স্কেলে বলেন জুলাই যোদ্ধারা, আপনি দেখবেন সালাউদ্দিন ভাই বলার ঠিক 3-4 ঘন্টা পরে বা সালাউদ্দিন ভাই বলার পরেই পুলিশ থেকে 4টা মামলা হইলে এবং অজ্ঞাত 900 জনের নামে মামলা হয়েছে। এই যে 900 জনের মামলা, সরকার কি তাহলে সালাউদ্দিন আহমেদ না না, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার মানে পুলিশ দেখছে যে দেন আগামী ক্ষমতায় যারা আসতেছে তারা এখানে একটা অ্যাকশন চাচ্ছে, এবং তার এখানের হচ্ছে এক ধরনের পরোক্ষ সাপোর্ট, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, তারা এখানকার আন্দোলন বন্ডুল করার ক্ষেত্রে একটা কনসেন্ট দিয়ে দিচ্ছে, ফলে পুলিশ তড়িৎ গতিতে সেখানে মামলা করেছে, এবং মামলা করে সেখানে হচ্ছে যে আপনার 900 জনে অজ্ঞাত দিছে। তো আপনি অজ্ঞাত মামলার মানেটা কি? এবং একই সাথে সরকার বসে বসে তাকিয়ে দেখবে যে পুলিশ এটা করছে, আপনি একই সাথে বিএনপির অ্যাক্টিভিস্টরা যেটি করছেন, যেহেতু এনসিপি প্রোগ্রাম বয়কট করছে, তাহলে এই প্রোগ্রাম এনসিপি করছে, তার মানে হচ্ছে এই মামলা পরবর্তীতে আগামী ক্ষমতায় আসার পরে বিএনপি এই মামলাকে পলিটিক্যালি ইউজ করে এনসিপিকে কোণঠাসা করা, এনসিপির রাজনৈতিকভাবে বাধা প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হবে কিনা সেই পয়েন্টটা আমরা আজকে উত্থাপন করে গেলাম। কারণটা হচ্ছে আপনি দেখবেন যে যখন আপনি অজ্ঞাত মামলা দিচ্ছেন, ওকে আমরা কি জুলাই ঐক্যের জন্য করলাম না অনেকের জন্য করলাম বুঝতে পারছেন, আমি এনসিপির সাথে কানেক্ট করার চেষ্টা করছি, এবং সরকারের থেকে এই ধরনের এক ধরনের যে এনসিপি মনে হয় এটা ঘটিয়েছে, এনসিপি করেছে, ফলশ্রুতিতে বাহিরে তার যে অ্যাক্টিভিজম, এস্টাবলিশমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর যে অ্যাকশন, এই দুইটার একটা সম্মিলিতভাবে পুরোনো দিনে আমরা যেটা দেখতাম যে একটা রাজনৈতিক মামলা হাতিয়ার, সেটার একটা ইঙ্গিত দেখা যায়।